গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ১৩। শফিকের মা আদর্শলিপি প্রেসের দোতলায় নেই, তিনি আছেন অবন্তীদের বাড়িতে। শফিকের গ্রেফতার হওয়ার পর প্রেসের লোকজনই তাকে এই বাড়িতে রেখে গেছে। অবন্তী তাকে নিজের শোবার ঘরে রেখেছে, তার জন্য আলাদা খাট পাতা হয়েছে। শফিকের মা অবন্তীকে ডাকেন নীলু। নীলু তার একমাত্র মেয়ে, যে ৭ বছর বয়সে পুকুরে ডুবে মারা গেছে। অবন্তী তার নতুন নামকরণ সহজভাবেই নিয়েছে। তাকে নীলু ডাকলে সে সহজভাবে বলে, জি খালা, কিছু লাগবে? অবন্তীকে হতভম্ব করে রাত ৩টায় শফিক সত্যি সত্যি উপস্থিত হল। অবন্তী মনে মনে বলল, ওহ গড, ওহ গড, ওহ গড। সেই রাতেই অবন্তী তার মাকে দীর্ঘ চিঠি লিখল। মা, যতই দিন যাচ্ছে আমি ততই দিশেহারা হয়ে যাচ্ছি। আমি কখনোই অদৃষ্টবাদী ছিলাম না, আমি এখন অদৃষ্টবাদী হয়েছি। আমার মনে হচ্ছে আমরা সবাই বিশেষ একজনের খেলার পুতুল ছাড়া আর কিছুই না। কেন তিনি আমাদের নিয়ে খেলছেন আমি জানি না, আমার জানতে ইচ্ছা করে। এই পর্যন্ত লিখেই অবন্তীর চিঠি ছিঁড়ে কুচি কুচি করল। মাকে এই ধরনের চিঠি লেখা অর্থহীন। তার নর্তকী মা বিষয়টি বুঝবেন না। তার মার জগৎ আলো ঝলমল গান বাজনা এবং নৃত্যের জগৎ, ৭ কোর্স লাঞ্চ, ১১ কোর্সের ডিনারের জগৎ। ডিনারের আগে তিনি ওয়াইন গ্লাসে রেড ওয়াইন ঢালবেন, গ্লাসে চুমুক দিয়ে বলবেন, বাহ বাহ, এই ড্রাই ওয়াইনের কি চমৎকার ফ্রুটি ফ্লেভার। আনন্দে তার মুখ ঝলমল করে উঠবে। এতে দর্শনীয় কিছু নেই। সব মানুষের আনন্দ আহরণ প্রক্রিয়া এক না। দরজায় ধাক্কার শব্দে অবন্তী চমকে ঘড়ির দিকে তাকালো। রাত ১:২৫ বাজে। এত রাতে কে তার দরজায় ধাক্কাচ্ছে? বাড়িতে মানুষ বলতে আর একজন আসছে, শফিক স্যার। তিনি এত রাতে কেন দরজা ধাক্কাবেন? কোনো সমস্যা? অবন্তীর দরজা খুলল। শফিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, পার্কিনসন্স রোগীর মতো, তার হাত কাঁপছে। অবন্তী বলল, স্যার, কোনো সমস্যা? শফিক বলল, তুমি সদর দরজা লাগিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। এত রাতে বাইরে যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? শফিক বিড়বিড় করে বলল, চায়ের দোকানে বেঞ্চিতে শুয়ে থাকব। আমার খুব অস্থির লাগছে, মাথার ভেতর পাগলা ঘন্টি বাজতে শুরু করেছে। এখন আস্তে বাজছে, পরে জোরে বাজবে। অবন্তী বলল, আপনার সব কথা হেয়ালির মতো লাগছে। কি ঘটনা পরিষ্কার করে বলুন। শফিক বলল, জেলখানায় আমি একবার পাগলা ঘন্টি শুনেছিলাম, এই ঘন্টি আবার বাজছে, ভয়ঙ্কর কিছু ঘটবে। অবন্তী বলল, আপনি চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকলে কি ঘণ্টা বাজা বন্ধ হবে? শফিক বলল, তা জানি না, তবে শরীরের জ্বলুনি কমবে। শরীরের জ্বলুনি কমবে তা কিভাবে বুঝলেন? শফিক বলল, আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজলে জ্বলুনি কমবে। অবন্তী বলল, বৃষ্টিতে ভিজতে চাইলে বাড়ির ছাদে চলে যান, চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকতে হবে কেন? শফিক ক্লান্ত গলায় বলল, সেখানে আমার সঙ্গে কালা পাহাড় থাকবে, সে আমাকে ঘিরে চক্কর দিবে। অবন্তী, আমি চাই। অবন্তী বলল, যান, বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়ে ফিরে আসুন। আপনার মা যেমন মানসিক রোগী, আপনিও তাই। আপনাদের দুজনেরই ভালো চিকিৎসার প্রয়োজন। ঝুম বৃষ্টি পড়ছে। চায়ের দোকানের ব্রেঞ্চে কুণ্ডলি পাকিয়ে শফিক শুয়ে আছে। সে আছে আধো ঘুম আধো জাগরণে। তার গায়ে বৃষ্টি পড়ছে কি পড়ছে না তাও সে জানে না। কালাপাহাড় তাকে ঘিরে সত্যি সত্যি পাক খাচ্ছে, মাঝে মাঝে ঘর শব্দ করছে। কালাপাহাড় যতবার এই ধরনের শব্দ করছে ততবারই শফিক মাথা তুলে বলছে, চুপ করে থাক, কোনো কথা না। ছাদে প্লাস্টিকের চেয়ারে অবন্তী বসে আছে, সেও ভিজছে। অবন্তী ঠিক করল, সারা রাত যদি বৃষ্টি হয় সে সারা রাতই ছাদের চেয়ারে বসে ভিজবে।
প্রহসনের এক বিচার শুরু হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মামলার নাম রাষ্ট্র বনাম মেজর জলিল গং। কর্নেল তাহের সহ অভিযুক্ত মোট ৩৩ জন। এর মধ্যে রহস্য মানব হিসেবে খ্যাত সিরাজুল আলম খান পলাতক। মামলার প্রধান বিচারকের নাম কর্নেল ইউসুফ হায়দার। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই বাঙালি অফিসার বাংলাদেশেই ছিলেন। মুক্তিযুদ্ধে যোগদান না করে পাকিস্তান সেনাবাহিনীর খেদমত করে গেছেন। মামলা চলাকালীন এক পর্যায়ে কর্নেল তাহের প্রধান বিচারকের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন, আমি আমার জীবনে অনেক ক্ষুদ্র মানুষ দেখেছি, আপনার মতো ক্ষুদ্র মানুষ দেখিনি। কর্নেল তাহেরের বক্তব্য শুনে আদালতে হাসির হল্লা ওঠে। কর্নেল তাহের তার বিরুদ্ধে আনীত কিছু অভিযোগ অস্বীকার করেননি, যেমন বিপ্লবী সৈনিক সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা। অভিযুক্ত আসামিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। 17 জুলাই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সবাই ধরে নেয় এই আদেশ কখনো কার্যকর হবে না। বীর উত্তম খেতাবধারী একজন সেক্টর কমান্ডার, যিনি মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছেন, তাকে ফাঁসিতে ঝোলানো যায় না। রায় ঘোষণার পরদিনই ফাঁসির মঞ্চ ঠিকঠাক করা হয়। খবর শুনে হতভম্ব তাহের পত্নী লুৎফা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কর্নেল তাহের প্রাণভিক্ষার আবেদনে রাজি হবেন না, তা লুৎফা তাহের ভালো মতোই জানতেন। 20 জুলাই ক্ষমার আবেদন নাকচ করা হয়। পরদিনে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। সাংবাদিক লিভসুলজের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন গ্রন্থে লুৎফা তাহেরের একটা চিঠি আছে। এই চিঠিতে তিনি কর্নেল তাহেরের জীবনের শেষ কয়েক ঘন্টার মর্মভেদী বর্ণনা দেন। এই চিঠি পড়ে অশ্রুরোধ করা কোনো বাংলাদেশি মানুষের পক্ষেই সম্ভব না। 20 জুলাই 1976 বিকেলে তাহেরকে জানানো হয় যে 21 তারিখ সকালে তার মৃত্যুর দণ্ডাদেশ কার্যকর করা হবে। তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদ বাহকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার রাতের ডিনার শেষ করেন। পরে একজন মৌলভীকে আনা হয়। সে এসে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলে। তাহের বলেন, তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কোনো রকম পাপ কর্মের সঙ্গে যুক্ত ছিলাম না, আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাবো। তিনি একেবারে নিশ্চিন্ত ঘুমিয়ে গেলেন। রাত 3টার দিকে তাকে জাগানো হলো। কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল। সময়টা জেনে নিয়ে তিনি তার দাঁত মাজলেন, তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সকলে তার সাহায্যে গিয়ে এলো। সকলকে মানা করে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তারপর গোসলের পর অন্যদের তিনি তার চা তৈরি করতে ও আমাদের প্রেরিত আম কেটে দিতে বললেন। তিনি নিজে তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট, জুতা ইত্যাদি পরে নিলেন। তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন। ঘড়িটা হাতে দিয়ে সুন্দর করে মাথার চুল আঁচড়ে নিলেন। তারপর উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন, চা পান করলেন এবং সিগারেট টানলেন। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, হাসো, তোমরা এমন মন মরা হয়ে পড়েছ কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না। তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি। এরপর তাহের জিজ্ঞেস করেন, আরও কি কিছু সময় বাকি আছে? তারা উত্তর দিল, সামান্য বাকি। তখন তিনি বললেন, তাহলে আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব। তিনি তখন তার কর্তব্য অনুভূতির উপর একটা কবিতা পাঠ করে শোনালেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, আমি প্রস্তুত, সামনে চলো, তোমরা তোমাদের কাজ সমাধান করো। তিনি ফাঁসি কাষ্ঠে আরোহণ করে দড়িটা তার গলায় নিজেই পরে নিলেন এবং
তিনি বললেন, বিদায় দেশবাসী, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। মৃত্যুর কয়েক মিনিট আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রী এবং মহাবীর ভাইদের উদ্দেশ্যে বলেন, এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে? রাষ্ট্রীয় হত্যার দীর্ঘ ৩৫ বছর পর হাইকোর্টে এক রিট পিটিশন করা হয়। পিটিশনে বলা হয় কর্নেল তাহেরের বিচার ছিল অবৈধ। হাইকোর্ট রিট পিটিশনে আমলে নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মহামান্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তার রায় বলেন, ২২ মার্চ ২০১১ তাহের এবং তার সহযোগীদের বিচার অবৈধ। তাহেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। জেনারেল জিয়াকে তাহের হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। রায়ে বলা হয়, জেনারেল জিয়া বেঁচে থাকলে তাহের হত্যাকাণ্ডের জন্য তার বিচার হতো। বাংলাদেশ আইনে মৃত অপরাধীদের বিচারের বিধান নেই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। অবন্তীর মাল লেখা চিঠি। হ্যালো সুইটি পাই, মা আমি তোমাকে গত মাসে চিঠি দিয়েছি, কেন জানি মনে হচ্ছে ভুলে গেছি। তোমার বাবাকে নিয়ে যে ঝামেলায় পড়েছি তাতে সব কিছু ভুলে পাগল হয়ে যাওয়ার সম্ভব। তোমার বাবার শরীর সামান্য সেরেছে, এতেই সে নানান ঝামেলা শুরু করেছে। তার ঝামেলা শুনলে তোমারও পিত্তি জ্বলে যাবে। আমি একজন বয়ফ্রেন্ড নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আমার পরিকল্পনা দুজনে সমুদ্রের পাড়ে কিছু সময় কাটাবো, তারপর ডিনার করব, রনিও রাতে থেকে যাবে। পরদিন ভোরে আমরা যাব মিশনিতে ভিলেজ ফেয়ারে। তোমার বাবা নানান ঝামেলা শুরু করলো, তার কথা রনি এক রাতও থাকতে পারবে না। ভাবটা এমন যে আমি এখনও তোমার বাবার বিবাহিত স্ত্রী। তোমার বাবার হইচই চিৎকার বাড়তেই থাকলো। এক পর্যায়ে সে আমাকে একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারল। অ্যান্টিক চাইনিজ মিং সময়ের ফুলদানি আমি কিনেছিলাম $৩,০০০ দিয়ে। চোখের সামনেই জিনিস ভেঙে চুরমার। আমি তোমার বাবাকে বললাম, গেট লস্ট, আর এক মুহূর্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার বাবা ব্যাগ হাতে গটগট করে বের হয়ে গেলেন। বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দর সময় কাটানোটা সে নষ্ট করে দিয়ে গেল। যাই হোক, আমার এই বয়ফ্রেন্ড সম্পর্কে তোমাকে বলি। তার একটা কফি শপ আছে, কফি শপের নাম নিন্নি ব্ল্যাক। তার প্রধান শখ হলো ঘোড়ায় চড়া। তার 3টা ঘোড়া আছে। রনিওর পাল্লায় পরে আমাকেও ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে। তার গলায় পুরোপুরি ঝলে পড়ার কথা এখনো ভাবছি না, তবে আমরা একসঙ্গে বাস করার সিদ্ধান্ত নিয়েছি। সে চাইছে আমি তার সঙ্গে গিয়ে থাকি। 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে সে থাকে, এটাই সমস্যা। বিশাল ভিলায় থেকে আমার অভ্যাস হয়ে গেছে। রনিওর সঙ্গে বাস করলে নিশিরাতে ভিলার বারান্দা থেকে সমুদ্র দেখার আনন্দ থেকে বঞ্চিত হব। সব কিছু তো আর একসঙ্গে হয় না। রনিওর সঙ্গে আমার কিছু মতপার্থক্য আছে। যেমন সে সি ফুড পছন্দ করে না, আমি হচ্ছি সি ফুড লাভার। তার লাল রং পছন্দ, আমার অপছন্দের রং লাল। রনিওর অ্যাপার্টমেন্টের পর্দার রং লাল, কার্পেটের রং লাল। আমি তাকে পর্দা ও কার্পেট বদলাতে বলেছি, সে রাজি হচ্ছে না। কি করি বলো তো, একটা বুদ্ধি দাও। তোমার খবর বলো। তোমাকে আমি টিকিট অনেক আগে পাঠিয়েছি, ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে স্পেন। তুমি জানিয়েছো তোমার পাসপোর্ট নেই বলে আসতে পারছো না। তোমার দেশে পাসপোর্ট পাওয়াটা কি অতি জটিল বিষয়? প্রয়োজনে পাসপোর্ট অফিসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্রাইব দাও। পৃথিবীর সব দেশে সব সময় সব পরিস্থিতিতে টাকা কথা বলে। তোমার দেশে তার ব্যতিক্রম হওয়ার কারণ দেখি না। তোমার বয়স হয়েছে, এ বয়সে তোমার বয়ফ্রেন্ড দরকার। অনেকের সঙ্গে মিশে পছন্দের ছেলে খুঁজে বের করো। তোমার এই অনুসন্ধানে আমিও তোমাকে সাহায্য করতে পারি। তুমি বড় একটা বাড়িতে একা বাস করছো, আমিও তাই। এই দিক থেকে তোমার সঙ্গে আমার মিল আছে। আমাকে চিঠি শেষ করতে হচ্ছে, আমি তোমার বাবার গলা শুনতে পাচ্ছি। কতটা নির্লজ্জ দেখো, আবার ফিরে এসেছে। দেখো তার কি অবস্থা করি। এটি তোমার মা।
আন্ধাপীরের কাছে লিবিয়া থেকে কর্নেল ফারুকের পত্র। এ পত্র ইংরেজিতে লেখা, এখানে বঙ্গানুবাদ পত্রস্থ করা হলো। পীর সাহেব, আসসালামু আলাইকুম। আমি আপনার এক পরম ভক্ত কর্নেল ফারুক। একটি বিষয়ে আমি আপনার পরামর্শ এবং অনুমতি চাই। আমি দেশে ফিরতে চাই। আমার নেতৃত্বে অভ্যুত্থান সম্পূর্ণ হয় নাই, বাকি কাজ সম্পন্ন করতে হবে। আপনার দোয়া ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। দেশে ফেরার ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। তারা বধির ভাব ধারণ করেছে, হ্যাঁ না কিছুই বলছে না। এই বিষয়ে আমি আপনার দোয়া কামনা করি। আমি আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম। এটি আপনার পরম ভক্ত কর্নেল ফারুক। আন্ধাপীরও বাংলাদেশ সরকারের মতো বধির ভাব ধারণ করলেন, হ্যাঁ না কিছুই বললেন না। কর্নেল ফারুক আন্ধা হুজুরের অনুমতি না পেয়েও ঢাকায় আসার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের পেছনে শেষ রাতে দেখা একটা স্বপ্ন কাজ করছিল। তিনি স্বপ্নে দেখেন একজন বলশালী সৈনিক তাকে কাঁধে নিয়ে ঢাকার রাজপথে ঘুরছে। 3টি ট্যাঙ্ক তাদের পেছন থেকে অনুসরণ করছে। প্রতিটি ট্যাঙ্কের ওপর বেশ কিছু অস্ত্রধারী সৈনিক। তারা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছে, কর্নেল ফারুক জিন্দাবাদ। স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফারুকের সামনে ঘোড়ার গাড়িতে আন্ধা হাফেজ বসে আছেন। তার হাতে নীল রঙের ঘুঁটির তসবি। তিনি হাসি মুখে তসবি টানছেন, তসবি থেকে আলো বের হচ্ছে। এমন চমৎকার স্বপ্ন দেখে বিদেশের মাটিতে পড়ে থাকা যায় না। কর্নেল ফারুক সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার টিকিট কাটতে মেজর রশিদকে বললেন, যে কোনো দিন টিকিট কাটলে হবে না, টিকিট কাটতে হবে শুক্রবারে। তার জন্ম শুক্রবার। এই বিশেষ দিনে তিনি অনেক শুভকর্ম সম্পাদন করেছেন। কর্নেল ফারুক ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছালেন শুক্রবার ভোরে। তার হাসি মুখ দেখে এয়ারপোর্টের পুলিশ কর্মকর্তারা হকচকিয়ে গেলেন। এই মানুষটিকে কি তারা গ্রেফতার করবেন? এমন নির্দেশ তো তাদের কাছে নেই। কর্নেল ফারুকের সহযোগী মেজর রশিদ 3 দিন আগে ঢাকা পৌঁছেছেন। পুলিশের কাছে রিপোর্ট আছে তিনি তার ক্যান্টনমেন্টের বাসাতেই উঠেছেন। জেনারেল শিশুকে নিয়ে তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আন্তরিক পরিবেশে জিয়া তাদের সঙ্গে কথা বলেছেন, একসঙ্গে রাতের ডিনার করেছেন। এখন এমন যেখানে পরিস্থিতি সেখানে আগ বাড়িয়ে পুলিশের কিছু করার নেই, তাদের কাজ শুধু দেখে যাওয়া। শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাস্তা খাচ্ছিলেন। আয়োজন সামান্য, 4টা লাল আটার রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা ডিম সিদ্ধ। জিয়ার সঙ্গে নাস্তার টেবিলে বসেছে তার বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাস্তা? প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাস্তা কি যথেষ্ট না? জেনারেল মঞ্জুর প্রসঙ্গ বদলে বললেন, এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে একজন গুরুত্বপূর্ণ মানুষ কফির মগ হাতে ঘুরছেন, সবার সঙ্গে গল্পগুজব করছেন, হাত মিলাচ্ছেন, কোলাকুলি করছেন। এই তথ্য কি আপনার কাছে আছে? জিয়া বললেন, আছে, এর চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমি কি জানতে পারি? পারো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কর্নেল ফারুক উঠবে ক্যান্টনমেন্টের রশিদের বাসায়। সেখান থেকে সে যাবে ফার্স্ট বেঙ্গল ক্যাভালারিতে। বলেন কি, এ অবস্থায় আপনি নির্বিকারে নাস্তা করছেন? জিয়া শান্ত গলায় বললেন, তুমি হলে কি করতে? নাস্তা খাওয়া বন্ধ করে ফার্স্ট বেঙ্গল ক্যাভালারিতে ছুটে যেতে? মঞ্জুর চুপ করে রইলেন। জিয়া বললেন, হিটলারের ডেজার্ট ফক্স জেনারেল রোমেলের একটা কথা আমার খুব পছন্দ। জেনারেল রোমেল বলতেন, সবাই চোখ কান খোলা রাখে, আমি নাকও খোলা রাখি, গন্ধ সুখী, বিপদের গন্ধ শোকা যায়। আপনি তাহলে নাক খোলা রেখেছেন? ইয়েস, মাই নোজেস আর ওপেন। কর্নেল ফারুক পূর্ণ সামরিক পোশাকে ফার্স্ট বেঙ্গল ক্যাভালারিতে উপস্থিত হয়েছেন। তারিখ 24শে সেপ্টেম্বর। তাকে দেখে অফিসার এবং সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েছে। কর্নেল ফারুক স্বপ্নে যেমন দেখেছেন তেমন ঘটনাও ঘটল।
কিছু সৈনিক তাকে কাঁধে নিয়ে চিৎকার করতে লাগল, কর্নেল ফারুক জিন্দাবাদ। একটি ট্যাঙ্ক থেকে শূন্যে 3বার উল্লাসের গোলাও বর্ষণ করা হয়, পূর্ণ রাজকীয় সংবর্ধনা। কর্নেল ফারুকের নিজস্ব সৈনিক বেঙ্গল ল্যান্সার বগুড়ায়। তাদের কাছে ফারুকের আগমন সংবাদ পৌঁছে গেছে। তারা ভয়াবহ হইচই শুরু করেছে। তাদের দাবি, কর্নেল ফারুক আমাদের প্রধান, তাকে আমাদের মধ্যে চাই, তাকে ছাড়া আমাদের চলবে না। কর্নেল ফারুক বগুড়া ক্যান্টনমেন্টে তার নিজের ইউনিট বেঙ্গল ল্যান্সারের কাছে উপস্থিত হলেন 25শে সেপ্টেম্বর। বেঙ্গল ল্যান্সারের অফিসার ও জওয়ানদের আনন্দ এভারেস্টের চূড়ায় স্পর্শ করল। সেই দিনই মেজর ডালিম ব্যাংকক থেকে ঢাকায় উপস্থিত। দ্বিতীয় অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত। কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢাকার দিকে রওনা হলেই হয়। জিয়া প্রেসিডেন্ট ভবনে কর্নেল ফারুকের বাবাকে ডেকে এনেছেন। যথারীতি জিয়ার চোখ সন্ধ্যার পরও কালো চশমায় ঢাকা। তার চোখের ভাষা পড়ার উপায়ই নেই। প্রেসিডেন্ট জিয়া কর্নেল ফারুকের বাবার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনার ছেলের পর আমি যথেষ্টই বিরক্ত হয়েছি। তাকে অনেকখানি প্রশ্রয় দেওয়া হয়েছে, আর দেওয়া হবে না। আমি তার পরিকল্পনার কথা জানি। সে ট্যাঙ্ক বহর নিয়ে ঢাকার দিকে রওনা হবে। আমি আরিচা ফেরিঘাটে একটি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট পাঠিয়ে রেখেছি। তারা ট্যাঙ্ক রেজিমেন্ট প্রতিহত করবে। বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্র তারা বোমা বর্ষণ করবে। বেঙ্গল ল্যান্সার পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন? আমি আপনার কথা মন দিয়ে শুনলে কিছু হবে না। আমার ছেলেকে মন দিয়ে শুনতে হবে। আপনি তাকে শোনাবেন। আমি শোনাবো? হ্যাঁ, আমি একটি আর্মি হেলিকপ্টার আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাবে। কখন? এখন, এই মুহূর্তে। আপনি আপনার ছেলেকে নিয়ে এই হেলিকপ্টারে ফেরত আসবেন। আমার ছেলেকে কি গ্রেফতার করা হবে? না, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কথা দিচ্ছেন? প্রেসিডেন্ট জিয়া বললেন, আমি কখনোই কথা দেই না, কিন্তু আপনাকে কথা দিচ্ছি। কর্নেল ফারুকের বৃদ্ধ পিতা ছেলেকে নিয়ে সেই হেলিকপ্টারে করেই ফিরলেন। কঠিন পাহারায় কর্নেল ফারুক, মেজর রশিদ এবং মেজর ডালিমকে ব্যাংককগামী এক প্লেনে তুলে দেওয়া হলো। কাকতালীয়ভাবে দিনটি ছিল শুক্রবার। প্রেসিডেন্ট ভবনে জিয়াউর রহমান রাতের ডিনার সারছেন। ছোট্ট টিফিন ক্যারিয়ারে ডিনার ক্যান্টনমেন্টে তার বাসা থেকে এসেছে। মেনু দেওয়া হলো পটল ভাজি, মলা মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল। জিয়া বিড়বিড় করে বললেন, আমি সবসময় বলি ডিনার বা লাঞ্চে যেন আমাকে 3 আইটেমের বেশি দেওয়া না হয়। এরা সবসময় আমার আদেশ ভঙ্গ করে। আই ডোন্ট লাইক দ্যাট। জিয়ার সামনে জেনারেল মঞ্জুর বসে আছেন। তার গায়ে জেনারেলের পূর্ণ পোশাক। তার মুখ মলিন। জিয়া বললেন, তুমি কি কিছু বলতে এসেছ, নাকি আমি কিভাবে ডিনার করি তা দেখতে এসেছ? আমি কিছু বলতে এসেছি। বলে ফেলো। পেটে কথা জমা করে রাখলে আলসার হয়। আমি চাই না আমার অফিসাররা আলসারের রোগী হোক। জেনারেল মঞ্জুর বললেন, কর্নেল ফারুককে সমর্থন জানিয়ে যেসব অফিসার ও সৈনিক আনন্দ করেছে তাদের সবাইকে আপনি গ্রেফতার করেছেন, সামরিক আদালতে বিচারও শুরু করেছেন। সেটাই কি স্বাভাবিক না? না? না কেন? যার কারণে আজকের এই সামরিক আদালত সেই কর্নেল ফারুককে কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, তার বিচার করেননি। জিয়া শান্ত গলায় বললেন, আমার সঙ্গে তর্ক করবে না। আমি তার্কিক পছন্দ করি না। অকর্মরাই তর্ক পছন্দ করে। একটা কথা শুধু খেয়াল রাখবে, বাংলাদেশ শক্তের ভক্ত। শক্ত জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন। মাত্র 2 মাসে জিয়াউর রহমানের নির্দেশে ঘটিত সামরিক আদালতে সরকারি নথিপত্রের হিসাবে 1977 সনের 9 অক্টোবর পর্যন্ত 1143 জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে।
বাংলাদেশের কারাগারের বাতাস তরুণ সব সৈনিক ও অফিসারের দীর্ঘশ্বাস এবং হতাশ ক্লন্দনে বিষাক্ত হয়েছিল। আহারে! যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার হিসাব কেউ রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণের বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হলো, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হলো না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগলো। বাংলাদেশের মানুষ মনে করতে শুরু করলো অনেকদিন পর তারা এমন এক রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। বাংলাদেশ সরকার জিয়া পরিবারের সাহায্যে তখন এগিয়ে এলো। বাংলাদেশ সরকার যা করল তা হল 1. জরুরি ভিত্তিতে 10 লক্ষ টাকার নগদ মঞ্জুরি। 2. 1 টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বিশাল বাড়ি বিক্রি। 3. 25 বছর না হওয়া পর্যন্ত জিয়াউর রহমানের 2 পুত্র তারেক এবং কোকর দেশের ভেতর কিংবা দেশের বাইরের পড়াশোনার সমস্ত খরচ সরকারের। এই সময় 2 ছেলে মাথাপিছু 1500 টাকা ভাতাও পেতে থাকবে। 4. সরকার বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রের দেশের ভেতর ও বাইরের সমস্ত খরচ বহন করবে। 5. সরকার এই পরিবারের জন্য একটি গাড়ি দিবেন। গাড়ির ড্রাইভার ও পেট্রোল খরচ সরকার বহন করবেন। 6. এই পরিবারকে একটি টেলিফোন বরাদ্দ করা হবে। টেলিফোনের খরচ সরকার বহন করবে। 7. খালেদা জিয়ার বাড়িতে গ্যাস, বিদ্যুৎ ও পানির খরচ সরকার বহন করবে। বাড়ি পাহারার ব্যবস্থাও সরকার করবে। 8. খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবং 5 জন গৃহভৃত্যের খরচ সরকার বহন করবে। এগুলি হলো জিয়াউর রহমানের মৃত্যুর পরের ব্যবস্থা। তার আগে ফিরে যাই। অর্থনৈতিকভাবে অতি সৎ একজন মানুষের দেখা পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত হল। মূল কারণ রাষ্ট্রপ্রধান হিসাবে এই ধরনের মানুষ তার আগে দেখেনি। বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা জিয়াকে, বিশেষ করে তার খালকাটা প্রকল্পকে সমর্থন জানালেন। কবি শামসুর রহমানকে এক খালকাটা উৎসবে লালটাই পরে ঘুরে বেড়াতে দেখা গেল। প্রচার মাধ্যমগুলো জিয়াউর রহমানের সততার গল্প প্রচার করতে শুরু করল। যেমন, এ মানুষটার 2টি মাত্র স্বাদ। উনি যখন বিদেশে যান তখন আলাদা বিমানে যান না, সাধারণ যাত্রীবাহী বিমানে যান। বিমানের খাবার খান না, টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যান। জিয়াউর রহমানের বিদেশে বেশ কিছু ভালো বন্ধু পেলেন, যেমন সৌদি আরবের বাদশাহ। বাদশাহ নিমন্ত্রণে জিয়া সৌদি আরব গেলেন। সঙ্গে বাদশার জন্য উপহার হিসাবে 500 নিম গাছের চারা নিয়ে গেলেন। ব্যতিক্রমে এই উপহার দেখে বাদশাহ অবাক এবং আনন্দিত হলেন। বিশেষ তত্ত্বাবধানে 500 চারা লাগানো হলো। সৌদি আরবের জন্য গাছগুলো আশীর্বাদের মতো হলো। ধূসর মরুভূমিতে নিয়ে এলো সবুজের মায়া। সৌদি আরবের নিম গাছের নাম হলো জিয়া গাছ। বেলজিয়ামের রাজা ও রানীর সঙ্গে জিয়াউর রহমানের বিশেষ ঘনিষ্ঠতা হল। তিনি তাদের জন্য বাংলাদেশের 2টি হস্তি শাবক উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন। এই 2 হস্তি শাবকের স্থান হল রানীর ব্যক্তিগত চিড়িয়াখানায়। জিয়ার আমন্ত্রণে রাজা রানী বাংলাদেশ সফরে এলেন। জিয়াউর রহমান অতি ভাগ্যবান মানুষদের একজন। মাত্র 43 বছর বয়সে তিনি বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট। 1977 সালের 21শে এপ্রিল প্রেসিডেন্ট বিচারপতি সায়েম এক ঘোষণায় জানান, আমি সালাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি। সুতরাং আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি এবং তার কাছে
প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করছি। শারীরিক অসুস্থতায় কাতর হয়ে প্রেসিডেন্ট সায়েম জিয়াকে প্রেসিডেন্ট বানাননি, জিয়া এই ঘোষণা দিতে তাকে বাধ্য করেছিলেন। রাষ্ট্রের সব ক্ষমতা হাতে নিয়ে জিয়াউর রহমান স্বৈরশাসক হয়ে গেলেও বাংলাদেশের অনেক মানুষ ব্যাপারটা বুঝতে পারল না। তারা ভাবল কি শক্তিমান প্রেসিডেন্ট, এমন মানুষই আমাদের প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কঠিন যুদ্ধ অপরাধীদের যেমন গোলাম আজমকে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন। সামরিক শৃঙ্খলার অজুহাতে সেফাই ও অফিসারদের গোপন সামরিক আদালতে বিচার হতেই লাগল। এদের দীর্ঘ নিঃশ্বাস জমা হলো চট্টগ্রামের সার্কিট হাউসে। তারিখ 30 মে রাত 11টা। জিয়া প্রাণ হারান তার এক সময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। জেনারেল মঞ্জুরের পরিচয় দেওয়া যেতে পারে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী অফিসারদের একজন। মাত্র 20 বছর বয়সে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শিয়ালকোটে বন্দী ছিলেন, সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। শিয়ালকোট থেকে তার সঙ্গে আরও একজন পালিয়েছিলেন, তার নাম কর্নেল তাহের। এই দুজনেই মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য বীরুত্তম খেতাবধারী। বলা হয়ে থাকে জেনারেল মঞ্জুর তার রূপবতী স্ত্রী দ্বারা পরিচালিত ছিলেন। এই স্ত্রী মঞ্জুরের শেষ দিন পর্যন্ত তার সঙ্গী ছিলেন। সেনা অভ্যুত্থান ঘটানো এবং জিয়া হত্যার পেছনে প্রলয়ঙ্কারী স্ত্রী বুদ্ধি কাজ করে থাকতে পারে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা দেয়াল, পর্ব 13, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।